আজকে ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, তোমরা ক্লাসটি পুরোটা দেখো। আশা করি আবহ বিকাশ সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তবে সব কিছু বোঝার চেষ্টা করবে, মুখস্থ করার নয়, কারণ এগুলি বোঝার বিষয়। শুরু করি আবহ বিকার। আমরা আমাদের আশেপাশে বিভিন্ন শিলা, পাথর, নুড়ি দেখতে পাই। সেগুলি যখন মানুষের দ্বারা হোক বা উদ্ভিদের দ্বারা হোক বা প্রাণীর দ্বারা হোক বা প্রকৃতির দ্বারা যখন সেই শিলার পরিবর্তন ঘটে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে যায়, তখন তাকে আমরা বলি আবহ বিকার। খুবই সহজ একটা জিনিস, তো এটির প্রপার সংজ্ঞা পড়া যাক। বলা হয়েছে আবহ বিকারের বিভিন্ন উপাদানের সাহায্যে ভূপৃষ্ঠের নানান রকমের বিকার বা পরিবর্তনকে আবহ বিকার বলে। তাহলে আবহ বিকার এই কথাটির মধ্যেই রয়েছে এর মূল মিনিং। আবহাওয়ার দ্বারা যখন বিকার হয়ে থাকে বা পরিবর্তন হয়ে থাকে, তখন তাকে আমরা বলি আবহ বিকার। তাহলে আবহাওয়া থেকে আবহ বিকার কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে আবহাওয়া কি? আবহাওয়া হলো কোনো একটি নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর কতকগুলি উপাদানের অবস্থান। তাহলে আবহাওয়ার উপাদানগুলি হলো কি কি? বায়ুর উত্তাপ, অর্থাৎ বায়ুতে তাপ কতটা রয়েছে। আমরা জানি গরমকালে বায়ুর তাপ সব থেকে বেশি হয়, উষ্ণ হয়ে থাকে। আবার শীতকালে বায়ুর উষ্ণতা কম থাকে। বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ ও প্রকৃতি আর বৃষ্টিপাত, এগুলি সবই হচ্ছে আবহাওয়ার অংশ। আবহাওয়াকে নতুন করে পড়ার নেই, কারণ নিত্যদিনে আমাদের পরিবেশের যা অবস্থা, যা পরিবর্তন আমরা দেখতে পাই, সেটাই আমাদের আবহ বিকার। তো আবহাওয়া। তো আবহ বিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের শিলাসমূহের যে ভৌত বা রাসায়নিক পরিবর্তন হয়। ভৌত বা রাসায়নিক পরিবর্তন কি? ভৌত মানে ধরলাম তোমাকে আমি একটা অনেক বড় নাড়ু খেতে দিলাম, সেই নাড়ুটা তোমরা ভেঙে খাবে বা কেটে খাবে, তো কিন্তু নাড়ুটার যে স্বাদ সেটা পরিবর্তন করতে পারছো না, তার আকৃতির পরিবর্তন করছো। এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি? যদি বিভিন্ন জিনিসকে মিশিয়ে আমি কোনো নতুন একটা উপাদান তৈরি করে তোমাকে দিলাম খেতে, যেমন ম্যাঙ্গো ফ্রুটি, এগুলো কি পরিবর্তন, আমের পরিবর্তিত রূপ, সেগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং তার ফলে শিলাস্তর ক্রমশ শিথিল হতে হতে ছোট ছোট শিলাখণ্ডে বা শিলাচূর্ণে পরিণত হয়, অর্থাৎ শিলাগুলি ভেঙে যায়, ছোট ছোট খণ্ডে পরিণত হয়, তখন তাকে আমরা বলি আবহ বিকার। তাহলে আবহ বিকার বিষয়টা আশা করি বোঝা গেল। এবারে আমরা জানব পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি? যখন পাহাড়ের ওপরে কোনো শিলা অবস্থান করবে, ধরে নাও এটা পাহাড়ের ঢাল, এখানে কোনো শিলা অবস্থান করছে, যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা এই শিলাটি যখন টুকরো হয়ে ছোট ছোট খণ্ডে পরিণত হয়, তখন সেটি পাহাড়ের ঢালে থাকতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটি পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে এসে সঞ্চিত হয়, তাহলে যখন কোনো পাহাড়ের ঢাল বরাবর শিলাচূর্ণগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অন্যত্র অপসারিত হয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি পুঞ্জিত ক্ষয়। দেখো লেখা আছে, আবহ বিকারের মাধ্যমে সৃষ্ট আলগা ও ভঙ্গুর পদার্থসমূহ, মৃত্তিকা প্রভৃতি যখন অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে, এটা হচ্ছে মূল পয়েন্ট, অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে নিচে নামতে থাকে, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বা স্খলন বলে। যেমন মৃত্তিকা প্রবাহ, ভূমি ধস, কর্দম প্রবাহ, এগুলি সবই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। মানে ক্ষয়ীভবন কি? এটি যেমন পুঞ্জিত ক্ষয় পাহাড়ের ঢাল বরাবর হচ্ছে, যেখানে কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তিটাই মূল ভূমিকা পালন করছে। এখানটায় ক্ষয়ীভবনের ক্ষেত্রে যে কোনো জায়গায় যখন সমতল ভূমিতেও হতে পারে, ঢাল বরাবরও হতে পারে, যেখানে খুশি যখন শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং মূল শিলা থেকে খসে পড়ছে, এখানে কোনো শিলা রয়েছে, সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে খসে পড়ছে, সেগুলি যখন নদীর প্রবাহ দ্বারা বা বায়ুর প্রবাহ দ্বারা বা সমুদ্র তরঙ্গের দ্বারা এই সমস্ত টুকরো টুকরো পদার্থগুলি অন্যত্র অপসারিত হয়ে যায় বা অন্যত্র বয়ে নিয়ে গিয়ে কোথাও জমা করে, তখন তাকে আমরা বলে থাকি ক্ষয়ীভবন, অর্থাৎ ক্ষয় ঘটছে, মূল শিলার ক্ষয় ঘটছে। কার দ্বারা হয়ে থাকে? নদীর দ্বারা, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলির দ্বারা ওই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি অপসারিত হয়ে যায়। এবার অগ্নিভবন।
নগ্নিভবন এই কথাটির মধ্যেই রয়েছে, এর সংজ্ঞাটা অর্থাৎ নগ্নতা। যখন শিলাটির বাইরের অংশ খসে গিয়ে শিলাটা উন্মুক্ত হয়ে যায় তখন তাকে আমরা বলি নগ্নিভবন। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এই তিনটি প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত কার্যে ভূত্বকের উপরিভাগের শিলাস্তর উন্মুক্ত বা নগ্ন হয়ে যায়। এই জন্য এই তিনটি প্রক্রিয়াকে একসঙ্গে নগ্নিভবন বলা হয়ে থাকে। মানে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এগুলি এই তিনটে প্রসেসের দ্বারা শিলাগুলি নগ্ন হচ্ছে। এই তিনটে প্রসেসকেই তাই একসাথে বলা হয় নগ্নিভবন। তাহলে আমরা এতক্ষণে জানলাম আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এবং নগ্নিভবন। এবারে দেখো, আবহবিকারের দ্বারাও শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ক্ষয়ীভবনের দ্বারাও শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোই তো একই হয়ে যাচ্ছে। তাহলে জানবো আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। বলা হয়েছে আবহবিকারের সময় আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলার পরিবর্তন হয়ে থাকে, কিন্তু ক্ষয়ীভবনের সময় আবহাওয়ার বিভিন্ন উপাদান ছাড়াও নদী প্রবাহ, হিমবাহ, বায়ু প্রভৃতির প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ীভবন হয়ে থাকে। আবহবিকারে কেবলমাত্র আবহবিকারের উপাদান যেগুলো ছিল বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, চাপ, এইগুলি। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে নদী, হিমবাহ, বায়ু এগুলোও কাজ করছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তিও কাজ করছে। 2 নম্বর কি, আবহবিকারের ফলে ভূত্বকের শিলাসমূহের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে আবহবিকার, কোথাও স্থানান্তরিত হয় না। কিন্তু ক্ষয়ীভবনের ফলে কি হয়, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা সেই শিলাটি অন্যত্র অপসারিত হয়ে যায়। 3 নম্বর কি, আবহবিকারের ফলে মূল শিলার অভ্যন্তরভাগের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে না, কিন্তু ক্ষয়ীভবনের ফলে মূল শিলার অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। 4 নম্বর কি, আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত নয়, কিন্তু ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ যুক্ত। মানে কি, অপসারণ মানে কি, অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়া। ক্ষয়ীভবনের ক্ষেত্রে সেটা হয়ে থাকে, তাই এটি অপসারণ যুক্ত, আর আবহবিকারে তা হয় না, তাই এটার সাথে অপসারণ যুক্ত নয়। এছাড়া আরও পার্থক্য রয়েছে। আবহবিকারটি অত্যন্ত ধীর গতিতে হয়ে থাকে, খুবই ধীর গতিতে হয়ে থাকে, আর ক্ষয়ীভবন এটি খুব দ্রুত গতিতে হয়ে থাকে। মানে আবহবিকার হতে বহু সময় লাগে, বহু বছর সময় লাগে, ক্ষয়ীভবন খুব কম সময়ের মধ্যে সংঘটিত হয়। আর কি, আবহবিকারের ক্ষেত্রে যান্ত্রিক আবহবিকারের ফলে মূল শিলার বৈশিষ্ট্যের তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্ষয়ীভবনের ক্ষেত্রে ক্ষয়ীভবনের ফলে মূল শিলার বৈশিষ্ট্যের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাহলে এইগুলোই রয়েছে আজকে আমাদের আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। এবারে আমরা জানব আবহবিকারের শ্রেণীবিভাগ। এটি হচ্ছে এবারে আমরা আবহবিকারের মূল বিষয়ের মধ্যে ঢুকবো, যে কত ধরনের আবহবিকার হয়ে থাকে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়। আবহবিকারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈব আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের আবার বিভিন্ন ভাগ রয়েছে, সেটি তাপমাত্রার পরিবর্তনজনিত কারণে আর কেলাসজনিত কারণে। তাপমাত্রার হ্রাস বৃদ্ধির কারণে এক ধরনের আবহবিকার, যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। একটা কেলাস গঠন নাকি বরফ, কেলাস মানে বরফ, তার বরফ গঠনজনিত কারণেও এক ধরনের যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। যেহেতু দুটোর কারণ আলাদা, তাই দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তাপমাত্রার পরিবর্তনকে এবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তাপমাত্রা পরিবর্তনের ফলে হয়ে থাকে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্তুতচায়ী খণ্ডীকরণ। আর কেলাসজনিত গঠনিতে হয়ে থাকে তুহিন খণ্ডীকরণ, লবণের কেলাস আর স্নেকিং। এবারে রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারে 4 প্রকার হয়ে থাকে: অঙ্গার যোজন, জারণ, জল যোজন আর আর্দ্র বিশ্লেষণ, যাদের ইংলিশ টার্মগুলো আছে কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন এবং হাইড্রোলিসিস। যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার হলো শিলা বা খনিজের উপর তাপমাত্রার দ্রুত পরিবর্তন, কেলাস গঠন, শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি, জৈবিক কার্যাবলী প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠের শিলায় যান্ত্রিক বা ভৌত পরিবর্তন ঘটলে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একেই যান্ত্রিক আবহবিকার বলে। অর্থাৎ শিলায় যখন অধিক তাপ দেখা যায় তখন শিলা প্রসারিত হয়, আবার যখন তাপ কমে যায় তখন শিলা সংকুচিত হয়। এর ফলে শিলা একটি টান এবং পীড়নের সৃষ্টি হয়, ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফেটে যায়
ছোটো ছোটো খণ্ডে পরিণত হয়। আবার কেলাস গঠনের মাধ্যমে থাকে, বরফের দ্বারাও যখন শিলার মধ্যে ফাটল তৈরি হয় তখনও যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়। এবারে তাপমাত্রার পরিবর্তনের জন্য আবহবিকার। স্বল্পমোচন। শিলার উপরিভাগ যখন পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে মূল শিলা থেকে খসে পড়ে তখন তাকে স্বল্পমোচন বলে। এটি মূলত দিনের বেলা হয়ে থাকে। দিনের বেলা কি হয়, এই শিলায় এটি মূলত দেখতে পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। মরুভূমি অঞ্চলে কি হয়, দিনের বেলা প্রচণ্ড তাপ, রাতের বেলা আবার প্রচণ্ড ঠান্ডা। তো তাপমাত্রা একটা ভীষণ পার্থক্য লক্ষ্য করা যায়। দিনের বেলা অধিক তাপের কারণে শিলা প্রসারিত হয়, আবার রাতের বেলা অধিক শীতলতার কারণে সেই শিলায় সংকুচিত হয়, মানে সংকোচন এবং প্রসারণের টাইমটাও খুব কাছাকাছি। ফলে শিলার মধ্যে এই ছোটো ছোটো ক্র্যাক, এই যে ফাটলের সৃষ্টি হচ্ছে, এই ফাটলের সৃষ্টির ফলে এই স্বল্পমোচন দেখা যায়, পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায়। এই রিয়েল ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, এখান থেকে পেঁয়াজের খোসার মতো এটা উঠে যাচ্ছে। আবার এটি কেবলমাত্র গ্রানাইট শিলাতেই দেখতে পাওয়া যায়। এক জাতীয় শিলা দ্বারা গঠিত হয়। এর বৈশিষ্ট্য, এই ধরনের শিলাগুলি, এটা গ্রানাইট তো পুরোটাই গ্রানাইট শিলা দ্বারা গঠিত পাথরটা। এটা বলছি কারণ অন্যান্য যে পরের যে ক্ষুদ্রকণা বিস্ফোরণ রয়েছে সেটি বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত। আর স্বল্পমোচনের ক্ষেত্রে এই জাতীয় শিলা খনিজ একটি ধরনের খনিজ দ্বারা গঠিত। 3 নম্বর কি, মসৃণ ও গোলাকার শিলাখণ্ডে পরিণত হয়। একে গোলাকৃতি আবহবিকারও বলা হয়, যেহেতু এটি আবহবিকারের দ্বারা এর আকৃতি শেষে গোলাকারে পরিণত হয়। ক্ষুদ্র কণা বিস্ফোরণ, তোমরা যদি কখনো মরুভূমি অঞ্চলে ঘুরতে যাও তখন ঠিক বিকেলবেলা একটা গুলি ফাটার মতো আওয়াজ হয়, মনে হয় যেন কে গুলি ছুড়ছে, কিন্তু সেটি আসলে একটা শিলা ফাটার আওয়াজ, যেটি পুরো গুলি ফাটার মতো আওয়াজটি হয়ে থাকে। তো এটি হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। তো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিস্ফোরণ হয়ে, মানে জিনিসটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। বলা যায় যে সমস্ত শিলা বিভিন্ন খনিজ বা পদার্থের সমন্বয়ে গঠিত, সেই সব পদার্থের তাপগ্রাহিতা, প্রসারণ বা সংকোচনের হার বিভিন্ন। এই শিলাগুলি গরমে বা ঠান্ডায় সমানভাবে বাড়তে বা কমতে পারে না। এর ফলে শিলায় বিভিন্ন ধরনের টান পড়ে এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে যে সমস্ত শিলা মূলত অসমধর্মীয়, তাই বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত। সব খনিজের তো তাপ ধারণ ক্ষমতা, সংকোচন প্রসারণ এক হয় না, আলাদা হয়। সবই যখন মিশ্রিত অবস্থায় রয়েছে, প্রচণ্ড তাপে বিভিন্ন খনিজ বিভিন্ন রকমভাবে বাড়ছে, আবার প্রচণ্ড ঠান্ডায় তাদের সংকোচনও বিভিন্ন হচ্ছে। ফলে একে অপরের মধ্যে এতটাই টান এবং পীড়নের সৃষ্টি হয়, ঠিক বিকেলের টাইমে সেটি গুলি ফাটার মতো আওয়াজে ফেটে যায়। এটি ক্ষুদ্র কণা বিস্ফোরণ। 3 নম্বর কি, মরু অঞ্চলে বিকেলের দিকে এই শিলা ভাঙার আওয়াজ শোনা যায়, পিস্তল থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ হয়। তো এইগুলি হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। এরপরে আমরা জানব প্রস্তরচায়ী খণ্ডীকরণ। প্রস্তরচায়ী খণ্ডীকরণ অর্থাৎ চায়ের আকারে, বড় বড় বোল্ডারের আকারে যখন শিলাগুলি খুলে পড়ে যায় তাকে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বলে। কি বলেছে, শিলা তাপের কুপরিবাহী। এই কারণে সূর্যকিরণে উন্মুক্ত শিলাগাত্রে তাপমাত্রা বাড়ে, কিন্তু সেই তাপ অভ্যন্তরে পরিবাহিত না হওয়ায় যে তাপ ঢাল তৈরি হয় তার ফলে শিলায় পীড়ন সংঘটিত হয় এবং ফাটল তৈরি হয় এবং শিলা খণ্ডিত হয়। একেই বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এটি মূলত দিনের বেলা প্রচণ্ড উষ্ণতার কারণে শিলার ওপরের অংশ অনেকটা প্রসারিত হয়, তখন উত্তাপ কম পাওয়া শিলা নিচের স্তরে ততটা প্রসারিত হতে পারে না। ওপর দিকে যেভাবে প্রসারিত হয় নিচের দিকে ততটা প্রসারিত হতে পারে না। ফলে শিলার উপরের স্তর ও নিচের স্তরের মধ্যে প্রসারণ ও সংকোচনের পার্থক্যের জন্য অনেক সময় শিলাস্তরে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে ফাটল বরাবর শিলাটি চায়ের আকারে ভেঙে যায়। এর বৈশিষ্ট্য কি, এটি দিনের বেলা তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে 40 থেকে 50 ডিগ্রি, রাতের বেলা 10 থেকে 15 ডিগ্রি, মানে পার্থক্যটা অনেক বেশি। শিলাতে আড়াআড়ি বা লম্বালম্বি ফাটলের সৃষ্টি হয় এবং সংকোচন ও প্রসারণের ফলে শিলাটি চায়ের আকারে, অর্থাৎ এটা ভুল লেখা হয়েছে, চায়ের আকারে ভেঙে পড়ে। অনেক স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নিও। তো এখানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই দেখো এগুলো কেমন বোল্ডারের আকারে, মাঝখানে লম্বালম্বিভাবে ফেটে গেছে, আবার কিছু কিছু যে আড়াআড়িভাবে ফেটে গেছে। এটি হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এবারে আমরা আসব কেলাস গঠনের ফলে কেলাসের দ্বারা, অর্থাৎ বরফের দ্বারা কীভাবে আবহবিকার হয়ে থাকে। তুহিন খণ্ডীকরণ।
এটি যেমন প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ তাপের পার্থক্যের কারণে কোথায় মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, ঠিক একই প্রসেস এটি বরফের দ্বারা হয়ে থাকে বরফযুক্ত অঞ্চলে। কেলাস্ত অর্থাৎ বরফ তো কেবলমাত্র হিমশীতল অঞ্চলে পাওয়া যায়, যেখানে দিনের বেলা বরফ গলে জলে পরিণত হয়, আবার রাত্রে সেই জল জমে বরফে পরিণত হয়, সেই অঞ্চলে এটি দেখতে পাওয়া যায়। কি বলেছে এখানে, তুষার বা বরফের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হলে তাকে তুষার খণ্ডীকরণ বলে। এটি কিভাবে হয়? মূলত শীতল জলবায়ু অঞ্চলে বৃষ্টির জল বা বরফ গলা জল শিলাস্তরের বিভিন্ন ফাটলের মধ্যে ঢুকে যায়। এবার শিলাস্তর, এই শিলাতে বিভিন্ন ধরনের এইভাবে ফাটল যদি থাকে, এই ফাটল বরাবর দিনের বেলা জল প্রবেশ করে, এই ফাটল বরাবর জল প্রবেশ করে। কিন্তু রাতের বেলা যেহেতু জল আয়তনে বৃদ্ধি পায় বরফ হয়ে গেলে, সেই কারণে এই বরফ হয়ে যাওয়ার ফলে এটি পাথরের গায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, ফলে পাথর ফেটে যায়। এটি হচ্ছে তুহিন খণ্ডীকরণ। এইভাবে টুকরো টুকরো শিলা বা শিলাখণ্ডে জমে পর্বতের পাদদেশে নুড়িক্ষেত্র সৃষ্টি করে। একে আবার স্ক্রি এবং ট্যালাস বলা হয়। যে এই ফাটলগুলো তৈরি হয় এগুলোকে স্ক্রি এবং ট্যালাস বলা হয়। এবারে আছে লবণের কেলাস গঠন। লবণের কেলাস গঠন শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পর ভৌত প্রক্রিয়ার মাধ্যমে শিলাস্তরে লবণ প্রবেশ করে, পরে অত্যাধিক উষ্ণতা ওই দ্রবীভূত লবণ কেলাসিত লবণে রূপান্তরিত হয়ে শিলায় প্রবল চাপের সৃষ্টি করে, ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এই লবণের কেলাস গঠন দেখতে পাওয়া যায়। এটি মূলত বেলে পাথরে এই আবহবিকার সংঘটিত হয়। স্ল্যাকিং কি? অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র দানা গঠিত বা কর্দম সমৃদ্ধ পাললিক শিলায় উদ্ভিদ জল বা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যান্ত্রিক আবহবিকার তৈরি হয়। অর্থাৎ পাললিক শিলায় যখন জল প্রবেশ করে এবং সেটি ফাটলের সৃষ্টি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শিলা, তখন তাকে বলা হয় স্ল্যাকিং। এবারে আমরা জানব রাসায়নিক আবহবিকার। এটি একটাই ভিডিওর মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, তাই তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, যাতে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যেতে পারে, তাদেরও বুঝতে সুবিধা হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট জানাবে, আমি এর পরের ভিডিওটা দেব রাসায়নিক আবহবিকার।